রাতে একেবারেই ভালো করে ঘুম হলো না মার্থার। এখানে এসেই প্রথম তার নির্ঘুম রাত কাটল। রাতে প্রায় নানা রকম বিচিত্র শব্দে তার ঘুম ভেঙে গেছে। একবার উঠে রুবির ঘরে গিয়ে দেখেও এসেছে মেয়েটা ঠিকভাবে ঘুমোচ্ছে কিনা, কোনো অসুবিধে হচ্ছে না তোর। মেয়ের দিক থেকে কোনো অসুবিধে না থাকলেও ঘরের দেওয়ালের ভেতর থেকে কিরকম একটা অদ্ভুত শব্দ কানে এসেছিল ওর। প্রথমে বুঝতে না পেরে কাছে গিয়ে দেয়ালের গায়ে ভালো করে কান পাতল। তারপরেই বুঝলো কিরকম একটা একটানা আঁচড়ানোর মতো শব্দ, যেন দেওয়ালের গায়ে নখ দিয়ে অনবরত কিছু আঁচড়ালে যেরকম শব্দ ওঠে, অনেকটা সেই রকম শব্দের উৎস পরীক্ষা করতে গিয়ে মার্থা বুঝল ফায়ারপ্লেসের দিক থেকে আসছে শব্দটা। সেই অব্যবহৃত ফায়ারপ্লেস, যেটার ওপর দিয়ে প্লাস্টার বোর্ড দিয়ে ঢেকে দিয়েছিল তার বাড়িওয়ালা। ইঁদুর টিঁদুর হবে বোধহয়, রাত্রিরটাই ভালো সময় ইঁদুরদের দৌরাত্রির। মার্থা অব্যবহৃত ফায়ারপ্লেসটার দেওয়ালগুলো ভালো করে পরীক্ষা করলো কোথাও মাউস হোল আছে কিনা, কিন্তু একটাও মাউস হোল চোখে পড়ল না ওর। শব্দটা ওদিক থেকে হয়েই চলেছে একটানা, যেন দেওয়ালের ভেতর থেকে কেউ বা কিছু আপ্রাণ চেষ্টা করছে বেরিয়ে আসার। অনেকক্ষণ ধরে শুনতে শুনতে বিরক্তি ধরে গেল মার্থার। ওর মনে পড়ল বান্ধবী শিউয়ের কথা। সেও তো এইরকম আওয়াজের কথাই বলেছিল, তবে তো দেখা যাচ্ছে সে বাড়িয়ে কিছু বলেনি। চিন্তিত মার্থা বেরিয়ে এলো ঘরটা থেকে। কালই বাড়ির মালিক মিস্টার রব মাউন্টফোর্ডের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। কোনো ঘরে চাইতা ব্যবহার হোক বা না হোক, সেখানে এইরকম আওয়াজ খুবই বিরক্তিকর। মিস্টার রব মাউন্টফোর্ড এলেন এক বৃহস্পতিবার দুপুরের পর। মার্থা তাকে গত সপ্তাহেই কল দিয়েছিল তিনি যেন একবার এসে তার সঙ্গে দেখা করে যান। মিস্টার মাউন্টফোর্ড বলেছিলেন যে তিনি দেখা করবেন এক সময় এসে, কিন্তু কবে নাগাদ করবেন তা দিন স্থির করে বলেননি। তাই সেদিন দুপুরে যখন মার্থা কিচেনে রুবির বিকেলের হেলথ ড্রিঙ্কস বানাতে ব্যস্ত ছিল, লোকটার চাপা পদধ্বনি কানেই যায়নি তার। বাড়ির সদর দরজা ছিল বন্ধ, কিন্তু কনজারভেটরি রুমের গ্লাস ডোরটা ছিল খোলা। ওটাও বাড়ির ভেতরে বাইরে আনাগোনা করার একটা সহজ পথ। মিস্টার মাউন্টফোর্ড কখন যে নিঃশব্দে ওই দরজা দিয়ে ঢুকে একেবারে মার্থা যেখানে কিচেনে ব্যস্ত তার দরজায় এসে দাঁড়িয়েছেন তা টেরও পায়নি মার্থা। মিক্সিতে রুবির জন্য ফ্রুট জুস তৈরি করছিল সে, তাই মিক্সির শব্দে মিস্টার মাউন্টফোর্ডের পায়ের শব্দ চাপা পড়ে গিয়েছিল। জুস বানিয়ে একটা গেলাসে ঢেলে সবে এদিকে ঘুরেছে মার্থা, হঠাৎ সামনে অপ্রত্যাশিতভাবে ঘরে অন্য একজন তৃতীয় ব্যক্তিকে দেখে এত প্রবলভাবে চমকে উঠল সে যে তার হাত থেকে জুসের গ্লাসটাই গেল পড়ে। কাঁচের গ্লাস 4 টুকরো হয়ে ছড়িয়ে পড়ল রান্নাঘরের মেঝেতে। লিকুইড জুস গড়িয়ে পড়ল মেঝেতে। রুবিও তার মায়ের সাথে তখন কিচেনে ছিল। সেও ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। মিস্টার মাউন্টফোর্ডের অভাবনীয় নিঃশব্দ উপস্থিতি ওদের দুজনকেই ভয় পাইয়ে দিয়েছে। মিস্টার মাউন্টফোর্ডকে দেখে লজ্জিত হয়েছেন মনে হলো। তিনি বিব্রত মুখে জায়গাতেই জড়ের মতো দাঁড়িয়ে রইলেন। কোনো রকমে কেটে কেটে মার্থা বলল, আই এম সরি। তারপর নিজেকে সামলে নিয়ে মেঝেয় পড়ে থাকা ভাঙা গ্লাসের টুকরোগুলো সলজ্জ হাতে কুড়োতে কুড়োতে বলল, আসলে আপনি কখন এসেছেন আমি বুঝতেই পারিনি। এবার মিস্টার মাউন্টফোর্ড বললেন, আমি সরি। আমি মনে হয় হঠাৎ এসে পড়ে আপনাদের দুজনকেই ভয় পাইয়ে দিয়েছি।
আসলে আমি আপনাদের কনজারভেটরি রুমের গ্লাস ডোরের গায়ে টোকা দিয়েছিলাম, কিন্তু আপনি বিজি ছিলেন বলে হয়তো শুনতে পাননি। বুকটা তখনও জোরে জোরে লাফাচ্ছিল মার্থার। মিস্টার মাউন্টফোর্ডের ওপর বেজায় রাগও হলো মনে মনে। লোকটা যেন কেমন! ও যে আজকে আসবে তা আগাম জানিয়ে দিতে কি হয়েছিল ওর? জাস্ট একটা ফোন করে দিলেই তো হতো। এইভাবে হঠাৎ নিঃশব্দে কারোর ঘরে ঢুকে। যাকগে, মন থেকে বিরক্তিটা ঝেড়ে ফেলে দিল মার্থা। এই নিয়ে খামোখা লোকটাকে কিছু বলার দরকার নেই। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আপনি তো আমাদের বেশ ভয়ই পাইয়ে দিয়েছিলেন। এনিওয়ে, বিকেলে চা বানাচ্ছি, এক কাপ চা খাবেন? মিস্টার রব মাউন্টফোর্ড হাসলেন। হাসতেই ওর মুখের ভেতরে বড় বড় সাদা দাঁতগুলো দেখা গেল। লোকটা উচ্চতায় বেশ লম্বা, পাক্কা 6.5 ফুট তো হবেই। কথা বলার সময় মার্থাকে প্রায় সিলিংয়ের দিকে তাকিয়ে কথা বলতে হয়। মিস্টার রব মাউন্টফোর্ড বললেন, হ্যাঁ, বলছেন যখন এক কাপ চা দিন। মার্থা লক্ষ্য করল মিস্টার মাউন্টফোর্ডের গাল দুটো যেন সামান্য গোলাপি লাগছে, যেন ওর গালে কেউ রং বুলিয়ে দিয়েছে। মার্থা বুঝতে পারল না রোদের তাপ থেকে ঘুরে আসার ফলে ওকে এরম দেখাচ্ছে, নাকি মা মেয়ের ভয় পাওয়া দেখে লজ্জা আর অপ্রস্তুত হয়ে পড়ায় মুখের চামড়ার রঙেই পরিবর্তন। ঠিক বুঝতে পারল না মার্থা। মার্থা এবার নিজেও হেসে বলল, নো প্রবলেম, মিনিট পাঁচেকের মধ্যেই চা রেডি হয়ে যাচ্ছে। মার্থার দিকে কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে থেকে মিস্টার মাউন্টফোর্ড বললেন, আমি ততক্ষণে তাহলে একবার ঘরের ওই ফায়ার প্লেসের দেওয়ালটা দেখে আসি। বলেই হাঁটা লাগালেন তিনি দোতলায় রুবির ঘরের দিকে। নিচতলার রান্নাঘর থেকেও মার্থা শুনতে পেল পুরনো দিনের উডেন ফ্লোরের ওপর মিস্টার মাউন্টফোর্ডের ভারী জুতো পায়ে দিয়ে হাঁটার ঠপ ঠপ শব্দ। তারপর মিনিট সাতেকের মধ্যে যখন ফিরে এলেন, তখন মার্থার চা তৈরি। লোকটার হাতে যখন চায়ের কাপ এগিয়ে দিচ্ছিল মার্থা, তখন দেখে মনে হতে লাগলো যেন বিশাল চেহারার এক দৈত্যের হাতে একটা ছোট্ট কাপ এগিয়ে দিচ্ছে একটা ছোট্ট মেয়ে। দৃশ্যটা মার্থার নিজের কাছেও অদ্ভুত মনে হচ্ছিল। টি ব্যাগটাকে চায়ের কাপে চামচের মতো ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াতে নাড়াতে মিস্টার মাউন্টফোর্ড বললেন, আমি তো গেলাম ঘরটায়, সব কিছু দেখলাম, কই কোথাও তো কোনো শব্দ নেই, একেবারে চুপচাপ শান্ত। মার্থা ওর দিকে একটা চকলেট বিস্কিট এগিয়ে দিয়ে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলেন মিস্টার মাউন্টফোর্ড। মার্থা বলল, আসলে এইসব শব্দ শুরু হয় রাতে, যখন গভীর রাতে পুরো বাড়িটা শান্ত নিঝুম হয়ে যায়, তখনই। বিরক্তিকর! শব্দ করে চায়ের কাপ থেকে পানীয়ে চুমুক দিয়ে বলে উঠলেন মিস্টার মাউন্টফোর্ড। লোকটা চা পান করার ধরনটা কিরকম অদ্ভুত মনে হলো মার্থার চোখে। ওর মনে হলো মিস্টার মাউন্টফোর্ড যেন কাপটা তাঁরই মুখের বড় বড় দাঁতগুলোর চাপে ভেঙে গুঁড়ো গুঁড়োই করে দেবেন। মিস্টার মাউন্টফোর্ড প্রশ্ন করলেন, বাড়িতে কোথাও কোনো ইঁদুর টিঁদুরের গু পড়ে থাকতে দেখেছেন? মার্থা বলল, থ্যাঙ্কফুলি নো, এ বাড়িতে এসে আমি একটাও ইঁদুর দেখিনি। যত ইঁদুরের দৌরাত্ম্য আমায় ফেস করতে হয়েছিল লন্ডনে থাকতে, যার জন্য আমায় শুধু ইঁদুর মারার বিষ কিনতেই $কয়েকশো খরচ করতে হয়েছিল, কিন্তু এখানে এসে আমি এখনো পর্যন্ত একটাও ইঁদুর দেখিনি। হাত তুলে এবার মিস্টার মাউন্টফোর্ড বলে উঠলেন, ব্যাস, তাহলে তো হয়েই গেল, প্রবলেম সলভড। তার মানে যত ইঁদুর আছে এই বাড়ির দেওয়ালের ভেতর। পুরনো বাড়ি তো, বুঝতেই পাচ্ছেন, দেওয়ালের ফাঁক ফোকরে ইঁদুর থাকা বিচিত্র নয়। ব্লাডি হেলস! বলেই যেন কত অপ্রস্তুত হয়েছেন এরকম ভান করে বললেন,
মার্জনা করবেন আমার এই অভদ্রচিত ভাষা ব্যবহারের জন্য। মার্থা অনেক কষ্টে হাসি ফোটাতে চেষ্টা করলো মুখে। মিস্টার মাউন্টফোর্ড নামের এই লোকটাকে যত দেখছে ততই কেমন যেন অস্বস্তি অনুভব করছে মনে মনে। তার খালি মনে হচ্ছে এই লোকের অসাধ্য কিছুই নেই। এই লোক যেভাবে নির্বিকার মুখে মার্জনা করবেন আমার এই অভদ্রচিত ভাষা ব্যবহারের জন্য এই কথাটা বলল, তাতে মনে হলো এই লোকটা অনায়াসে কাউকে খুন করেও বলতে পারে খুন করে ফেলার জন্য মাফ করবেন। লোকটার চেহারা কিরকম একটা নীরস পাষণ্ড পাষণ্ড ভাব। চায়ের কাপে চুমুক দিয়ে মিস্টার মাউন্টফোর্ড ফের বলে উঠলেন, তবে ফায়ারপ্লেসের চিমনির দিকের দেওয়ালে একটা সরু ফাটল লক্ষ্য করেছি আমি। ভাবনার মাঝে ছেদ পড়ায় লোকটার কথাগুলো ঠিকঠাক শুনতে না পেয়ে মার্থা বলে উঠল, জি জি, কি বলছেন? মিস্টার মাউন্টফোর্ড নির্বিকার মুখে বললেন, বলছি যে ওই চিমনির দিকের দেওয়ালের গায়ে একটা খুব সরু ফাটল আছে, খেয়াল করেছি। তবে ওসব ফাটল টাটলের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওটা প্লাস্টার মেরে বুঝিয়ে দেব। মার্থা জিজ্ঞেস করল, কতদিনের মধ্যে? চায়ের কাপে শেষ চুমুক দিয়ে মিস্টার মাউন্টফোর্ড বললেন, তা হপ্তা তিনেকের মধ্যে ব্যবস্থা করে দেব, ঘাবড়াবেন না। তারপর খালি কাপটা মার্থার হাতে ফিরিয়ে দিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে তিনি বললেন, ধন্যবাদ চা খাওয়ানোর জন্য। ওসব সরু ফাটল টাটল আমি প্লাস্টার দিয়ে বুঝিয়ে দেব। তবে তার আগে দেওয়ালের ভেতর দেখতে হবে কোনো ইঁদুর টিঁদুর আছে কিনা। থাকলে সেগুলোকে তাড়িয়ে তারপর প্লাস্টারের কাজ শুরু করতে হবে। আর কোনো অসুবিধে থাকলে আমায় জানাবেন। মিস্টার মাউন্টফোর্ডের হাত থেকে খালি কাপটা নিতে নিতে মার্থা বলল, ধন্যবাদ, আপনি যে ব্যাপারটা এসে দেখে গেলেন এজন্য অশেষ ধন্যবাদ আপনাকে। পকেট থেকে এবার পাইপ বের করে মুখে গুঁজে মিস্টার মাউন্টফোর্ড বললেন, আসলে জানেন তো বাড়িটা এত পুরনো যে একেবারে শুরু থেকে নতুন করে ডেভেলপমেন্ট করলে ভালো হয়। তবে আপনার গায়ে কোনো আঁচ লাগবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। মার্থা বলল, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মিস্টার মাউন্টফোর্ড এবার এগিয়ে গেলেন দরজার দিকে। তার কিছুক্ষণ পরেই শোনা গেল বাইরে তার পার্ক করা গাড়িটার ইঞ্জিন চালু হলো। সেকেন্ডের ভেতরই স্টার্ট নিয়ে বেরিয়ে গেল তার গাড়ি। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। দিনটা ছিল সেদিন 21শে জুন। সেদিন দুপুরে দক্ষিণ দিক থেকে বিশাল দৈত্যের মতো একটা কালো মেঘ ক্রমশ উঠে আসতে লাগলো এদিকে। যদিও আকাশের অন্যদিকে তখনও সূর্যটা ঝলমলে রোদ বিকিরণ করছে, কিন্তু আকাশের অন্য দিকটায় মনে হচ্ছে যেন কেউ হাতে করে কালো রং বুলিয়ে দিয়েছে, একেবারে স্লেট পাথরের গায়ের মতো কালো রং। বাথরুম থেকে টাওয়েল জড়ানো অবস্থায় বেরিয়ে এসে জানলা দিয়ে বাইরের অবস্থাটা দেখে মার্থা বুঝল ঝড় আসছে। তার আশঙ্কাই সত্যি হলো। সন্ধে উতরোতে না উতরোতেই প্রকৃতি অন্যরকম রূপ নিল। থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গুরুগম্ভীর গর্জন। মাঝে মাঝে পৃথিবীকে চমকে দিয়ে হচ্ছে ঘন ঘন বজ্রপাত। বৃষ্টি অবশ্য তখনও শুরু হয়নি। কিচেনে রাতের খাবার তৈরি করতে ব্যস্ত মার্থা। কাউন্টারের ওপাশে জানলা দিয়ে সে কটেজের বাগানটাকে বিদ্যুতের আলোয় মাঝে মাঝে স্পষ্ট দেখতে পাচ্ছে। আকাশে আঁকাবাঁকা হয়ে খেলছে বিদ্যুৎ, আর সেই ফ্ল্যাশ লাইটের আলোয় আলোকিত হয়ে উঠছে বাগানটা। কিচেনে কাজ করছে মার্থা, আর নানা রকম চিন্তা ভাবনা খেলছে ওর মাথায়। রুবির ন্যানি মিসেস স্টকওয়েলের কাছে শুনেছে সেদিন সে আর শিউ যে সেই প্রাচীন মঠের ধ্বংসস্তূপের কাছে গিয়েছিল, এ গ্রামের লোকের কাছে জায়গাটাকে বলা হয় শিপটন অ্যাবে।
আরও শুনেছে সাধারণত জায়গাটায় কেউ যায় না, এই অঞ্চলের লোক নাকি ওই প্রাচীন মঠটাকে এড়িয়েই চলে। এমনকি সেদিন যে মিস্টার মাউন্টফোর্ড এসেছিলেন, তিনিও কথায় কথায় ওই শিপটন অ্যাবের ব্যাপারে ওই একই কথা বলেছিলেন। সত্যি বলতে কি, এই গ্রামটাই কিরকম একটা অদ্ভুত জায়গা। লোকবসতি খুবই কম, মাইলের পর মাইল জুড়ে শুধুই খোলা সবুজ মাঠ আর মাঠ, কেমন যেন একটা নিরানন্দ পরিবেশ। মিসেস স্টকওয়েলের কথাগুলো মাথায় ঘুরছে মার্থার। এই হথন কটেজের নাকি আগে নাম ছিল ইরি ফার্ম। তিনি আরও বলেছেন, এই কটেজে তিনি কিছুতেই একাকী বসবাস করতে পারতেন না। মার্থাকে দেখে নাকি তার আশ্চর্যই লাগছে। এটা ঠিক, একা এত বড় বাড়িতে বাস করলে একটু আধটু ভয় লাগেই। হয়তো মিসেস স্টকওয়েল এই কারণেই কথাটা বলেছিলেন। কিন্তু এদিকে কারোর আসতে না চাওয়ার ব্যাপারটা? মিসেস স্টকওয়েল আসেন নিতান্ত নিজের প্রয়োজনে, তাও বিকেলের অনেক আগেই ফিরে যান। কিন্তু গ্রামের অন্য কোনো লোক এদিকে আসে না, বা বলা ভালো আসতে চায় না। কে জানে, ওরা হয়তো নতুন শহরের লোকের সাথে মিশতে সংকোচ বোধ করে। কিন্তু ডাকপিয়ন লোকটা এদিকে আসতে চায় না কেন? এখানে লেটার বক্স আছে, তবু 2 পা এগিয়ে এসে চিঠি ডেলিভারি দিয়ে যাবে না? ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত। কি কারণ থাকতে পারে ওর এদিকে না আসার? রাতে বাড়িতে নানা রকম অদ্ভুত শব্দ শোনা যায়। গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষ বোধহয় তা থেকেই নানা রকম অলৌকিক কিছু কল্পনা করে নিয়েছে এই কটেজের ব্যাপারে। তাই বোধহয় সবার মনে এত ভয়। সত্যি রাতে এ বাড়ির ভেতর যেসব শব্দ শোনা যায়, সত্যি ভারী অদ্ভুত। গ্রামের মানুষকে দোষ দেওয়া যায় না, যে কোনো দুর্বল হৃদয়ের লোকেরই ভয় পাওয়া খুব স্বাভাবিক। সেদিন রাতে রুবির ঘর থেকে যে আওয়াজ আসছিল, তা তো রীতিমতো ভয়ই পাইয়ে দিয়েছিল মার্থাকে। পরিষ্কার ওর মনে হয়েছিল কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে রুবির ঘরে। প্রথম প্রথম মার্থার মনে হয়েছিল উডেন ফ্লোর, হয়তো কাঠের কোনো তক্তা আলগা হয়ে গিয়ে থাকবে। অথচ পরের দিন ওই ঘরের মেঝে পরীক্ষা করে দেখেছিল কোথাও কোনো তক্তা আলগা হয়ে যায়নি। তাহলে শব্দটা কোথা থেকে হচ্ছিল? তারপর দেওয়ালের ভেতর থেকে কোনো কিছু আঁচড়ানোর মতো আওয়াজ। সেটা কি আদৌ ইঁদুরের কারসাজি? ইঁদুর ওই দেওয়ালের ভেতর কি করে থাকতে পারে তা কিছুতেই মার্থার মাথায় আসছে না। যদি বাই চান্স কোনোভাবে ঢুকেও পড়ে, তো তার তো এতদিনে বাইরের পথ ধরে বেরিয়ে যাওয়ার কথা, নয়তো দেওয়ালের ভেতরেই দমবন্ধ হয়ে মারা যাওয়ার কথা। অথচ সেই আওয়াজ শিউও ওই ঘরে থাকতে শুনেছে, আর শিউ এখান থেকে চলে গেছে 1 সপ্তাহ 2 হয়ে গেছে। একটা প্রাণী অতদিন দেওয়ালের ভেতর থাকবে, এটা কি বিশ্বাসযোগ্য? সত্যি ব্যাপারটা খুব অদ্ভুত, ভারী অদ্ভুত ব্যাপার ঘটছে এই বাড়িতে। সবকিছু কেমন যেন গোলমেলে লাগছে মার্থার কাছে, ভারী গোলমেলে। ভাবনার মাঝেই রাতের খাবার তৈরি করে ফেলল মার্থা। মাথাটা ঝিমঝিম করছে ওর। সন্ধে নামলেই আশপাশে সবকিছু কেমন নিঝুম হয়ে পড়ে। কান পাতলেও শোনা যায় না প্রাণী জগতের কোনো রকম শব্দ। তখন মার্থার মনে হয় সে যেন লোকালয় থেকে অনেক দূরে কোনো জনমানব শূন্য দ্বীপে নির্বাসনে রয়েছে। সন্ধে রাতেই আশপাশটা দেখলে মনে হয় যেন এখন গভীর রাত, অথচ শহরে এখন লোকজনের হইচই, শোরগোল, দোকানপাটে খদ্দেরদের ব্যস্ততা, রাস্তায় যানবাহন আর ট্রাফিকের ভিড় আর হইহট্টগোলে কান পাতা দায়। লন্ডনে থাকতে এইসব সময় মার্থা রুবিকে নিয়ে পাবে যেত ড্রিঙ্ক করতে। বাইরেই কেটে যেত তার বেশ কিছু সময়। সবসময় তার আশেপাশে লোকজনের ভিড়, কখনো একা মনে হতো না তার, কখনো নিজেকে নির্বাসিত মনে হয়নি তার। কিন্তু এখানে আসার পর থেকেই সবকিছু কেমন যেন খেই হারিয়ে ফেলল।
ঘড়ি দেখলো মার্থা, সবে 7:30। হাসি পেল তার। এর আগে কখনো সে 8:30টার আগে ডিনার তৈরির কথা ভেবেছে? অথচ এখানে এসে তাকে সন্ধে হলেই রাতের খাবার বানানো আর তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ার কথা ভাবতে হয়। কি বিচিত্র! কি করবে এখন সে? ভাবতে লাগলো মার্থা। এখনো তো রাত আসতে অনেক দেরি। একবার গ্রামের ভেতর পাবে গিয়ে গলাটা ভিজিয়ে নেবে। এখানে আসার পর থেকে একবারও পাবে যাওয়া হয়নি ওর। আজ না গেলেই নয়। মাথাটা একেবারে দুশ্চিন্তায় ভার ভার লাগছে। বেচারি রুবিও এখানে আসার পর থেকে একেবারে ঘরকুনো হয়ে রয়েছে। ওকে নিয়ে একটু বেরিয়ে এলে কেমন হয়? জানলার সামনে এসে দাঁড়ালো মার্থা। বাইরে এখনো থেকে থেকে বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠছে। বৃষ্টি আসতে বেশি দেরি নেই, কিন্তু তাতে অসুবিধে নেই ওর। ওর কটেজ থেকে আর কতই বা দূরে পাপটা। ঘণ্টাখানেকের মধ্যে রুবিকে জামা কাপড় পরিয়ে তৈরি করে দিল মার্থা। নিজেও তৈরি হয়ে নিল। তারপর সদর দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল বাইরে। গ্যারেজ থেকে বের করে আনলো গাড়িটা। রুবিকে ড্রাইভিং সিটের পাশে প্যাসেঞ্জার সিটে বসিয়ে নিজে বসলো চালকের আসনে। স্টার্ট নিয়ে ধীরে ধীরে কটেজের চৌহদ্দি পেরিয়ে যখন বেরিয়ে এলো, তখন রাতের মেঘে ঢাকা আকাশের বুক চিরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।